নিরপেক্ষ ন্যায়ের নিয়মগুলো বর্ণনা করো বা নিরপেক্ষ ন্যায়ের নিয়মগুলো যেগুলো রয়েছে সেইগুলো পরপর লিখে যাও। প্রথমেই বলবো নিরপেক্ষ ন্যায়ের কী কী নিয়ম রয়েছে এবং সেই নিরপেক্ষ ন্যায়ের যে নিয়মটা রয়েছে সেটা কিভাবে বৈধ হবে। কোনো ন্যায় অনুমানকে বৈধ হতে গেলে কতকগুলো নিয়ম পালন করতে হয়, নতুবা ন্যায় অনুমানটা অবৈধ হয়। তাই নিরপেক্ষ ন্যায়ের ক্ষেত্রে কতগুলো বৈধ নিয়ম সেইগুলোকে আমরা অনুসরণ করব। নিরপেক্ষ ন্যায় অনুমানে মোট 10টা সাধারণ নিয়ম রয়েছে। এদের মধ্যে কতকগুলো মুখ্য রয়েছে আর কতকগুলো গৌণ বা অনুসিদ্ধান্ত। এই 10টা নিয়মকে পরপর সাজাবো আমি। প্রথমে আমি বলবো গঠন সংক্রান্ত নিয়ম। নাম্বার 1, প্রত্যেক বৈধ ন্যায় অনুমানে 3টে মাত্র পদ থাকবে, তার বেশিও নয় বা তার কমও নয়। তাই নিরপেক্ষ ন্যায়কে বৈধ হতে গেলে যেটা প্রথম নিয়ম সেটা হলো 3টে মাত্র এখানে পদ থাকতে হবে, তার বেশিও থাকতে হবে না বা তার কমও থাকতে হবে না। নাম্বার 2, প্রত্যেক ন্যায় অনুমানে কেবল 3টে বচন থাকবে। এটা তো গেল গঠন সংক্রান্ত নিয়ম। এইবারে বৈধতা সংক্রান্ত নিয়ম যদি আমরা বলি, প্রথমেই বলবো হেতুপদকে দুটো আশ্রয় বাক্যে অন্তত পক্ষে একবার ব্যাপ্য হতেই হবে। নাম্বার 2, যে পদ আশ্রয় বাক্যে ব্যাপ্য হয়নি সেই পদ কোনো মতেই সিদ্ধান্তে ব্যাপ্য হতে পারবে না। নাম্বার 3, দুটো আশ্রয় বাক্য নঅর্থক হলে তার থেকে বৈধ সিদ্ধান্ত পাওয়া যাবে না। নাম্বার 4, একটা আশ্রয় বাক্য নঅর্থক হলে সিদ্ধান্তটা অবশ্যই নঅর্থক হবে। নাম্বার 5, দুটো আশ্রয় বাক্য সদর্থক হলে সিদ্ধান্তটা অবশ্যই সদর্থক হবে। এই রুলগুলো কিন্তু আমি নিরপেক্ষ ন্যায়ের যে নিয়মগুলো রয়েছে সেগুলোর ক্ষেত্রে কিন্তু আমাকে এইগুলো সব ফলো করতে হবে, না হলে কিন্তু হবে না। আর এই নিয়মগুলো আমি যদি ফলো করি তাহলেই কিন্তু সেটা বৈধ হবে। এবারে অনুসিদ্ধান্ত বা গৌণ যে নিয়মগুলো রয়েছে, প্রথমটা হলো দুটো বিশেষ আশ্রয় বাক্য থেকে বৈধ সিদ্ধান্ত সম্ভব নয়। নাম্বার 2, একটা আশ্রয় বাক্য বিশেষ হলে সিদ্ধান্তটা অবশ্যই বিশেষ হবে। নাম্বার 3, প্রধান আশ্রয় বাক্য বিশেষ এবং অপ্রধান আশ্রয় বাক্য নঅর্থক হলে কোনো বৈধ সিদ্ধান্ত পাওয়া যাবে না। চারিপদ ঘটিত দোষ কী বা নিরপেক্ষ ন্যায় প্রথম নিয়ম লঙ্ঘনে কী দোষের উদ্ভব হয় তা আমি উদাহরণ সহযোগে ব্যাখ্যা করব। নিরপেক্ষ ন্যায়ের 10টা নিয়ম রয়েছে। এই নিয়মগুলো যথাযথভাবে পালন করে যদি কোনো যুক্তি গঠন করা হয় তাহলে যুক্তি বৈধ হয়, আর নিয়ম অমান্য করলে যুক্তি বৈধ সেটা অবৈধ হবে এবং বিভিন্ন দোষে দুষ্ট হবে। এদের মধ্যে প্রথম নিয়ম ও তাদের লঙ্ঘনের ফলে উদ্ভূত দোষগুলো সম্পর্কে আমি একটাই বলবো, যেটা হচ্ছে চারিপদ ঘটিত দোষ। ন্যায়ের প্রথম নিয়ম, প্রত্যেকটা নিরপেক্ষ ন্যায় কেবল 3টে পদ থাকবে এবং 3টে পদ দুবার করে অর্থাৎ মোট 6বার ব্যবহৃত হবে। এই নিয়ম লঙ্ঘন করলে যে দোষের উদ্ভব হবে তাকে চারিপদ ঘটিত দোষ বলা হবে। এবং চারিপদ ঘটিত দোষটা কি, একটা উদাহরণ দিলে সেটা পরিষ্কারভাবে বোঝা যাবে। নিরপেক্ষ ন্যায় 3টে বচনের পরিবর্তে 4টি পদ ব্যবহৃত হলে যে দোষের উদ্ভব হচ্ছে তাকে চারিপদ ঘটিত দোষ বলছে। আমি এখানে এক্সাম্পল দেব। প্রথমটা হলো টেবিলটা হয় এমন যা মেঝের উপর, এটা এ বচন। বইটা হয় এমন যা টেবিলের উপর, এটাও এ। সুতরাং কনক্লুশনে আমরা আসছি বইটি হয় এমন যা মেঝের উপর, এটাও এ বচন। এই ন্যায় অনুমানে দেখা যাচ্ছে 3টের পরিবর্তে 4টে পদ ব্যবহার করা হয়েছে। এগুলো হলো কি কি? প্রথমটা হচ্ছে টেবিলটা এমন হয় যা মেঝের উপর, টেবিলটা এখানে। তারপরে দ্বিতীয়টা হচ্ছে মেঝের উপর, তৃতীয়টা হচ্ছে বইটা, আর 4 নম্বর যেটা হচ্ছে টেবিলের উপর। বইটা হয় এমন যা টেবিলের উপর। সুতরাং এখানে এই যে ন্যায়টাতে 4টে পদ থাকায় এটা যে অবৈধ হয়েছে এবং এটা যে দোষ হয়েছে এইটা চারিপদ ঘটিত দোষে দুষ্ট হয়েছে। আমার ভিডিও তোমাদের ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। নেক্সট টাইম আমি আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব।